আসলে ফোনে কথা বললে বান্ধবীরা অনেক ফাজলামি করে, তাই আর কি ফোনের চেয়ে এসএমএস ভালো। আপনি গানটির প্রথম 2 লাইন এসএমএস পাঠিয়ে দেন। মনে মনে ভাবতে লাগলাম, ধ্যাত, নাম্বার নেওয়ার একটা প্ল্যান করছিলাম, তাও ব্যর্থ হলাম। কি হলো, আছেন নাকি? আছি তো। তাহলে গানটি লিখেন না কেন? দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে। কি পান খাওয়াইল রে বিয়ান, গড়িয়া পড়িয়া যায়, এখনো না মোর কাটিল না ঘোর, বিয়ানের প্রেমের নেশায়। কিছুটা ভয় নিয়ে এসএমএসটি পাঠিয়ে দিলাম। এটা কি আর প্রেমের নেশা মানে? আরে রাগ করছেন কেন, এটা তো একটা গান। আর তাছাড়া আমার একটু লিখতে ভুল হয়েছে, ওখানে প্রেমের নেশা না হয়ে হবে পানের নেশা। ও তাই বলেন। অনেক সাহস জাগিয়ে বললাম, আচ্ছা এতে রাগের কি আছে, আমরা কি প্রেম করতে পারি না? আর প্রেম করলে অসুবিধা কোথায়? অনেক অসুবিধা। আমি বিয়ের আগে কোনো প্রেমে বিশ্বাসী নই, আর আমি আপনাকে ভালো একটা বন্ধু ভাবি, এর বেশি কিছু নয়। আরে আমি তো আপনার সাথে একটু ফান করলাম, আপনার সাথেই তো একটু ফান করবো, তাই না? তা ঠিক। আচ্ছা ভালো থাকবেন, পরে কথা হবে, বাই। ওকে, বাই। তারপর আর কি, ঘুমিয়ে পড়লাম। সকালে ফেসবুকে ঢুকেই দেখলাম নীলা গুড মর্নিং জানিয়েছে, আমিও গুড মর্নিং জানালাম। কিছু সময় পর বিআই সাহেব কেমন আছেন গো? এসএমএসটি দেখে আমার মনটা আবার খুশিতে ভরে গেল, তাই বললাম, ভালো, আপনি কেমন আছেন গো? তারপর শুরু হলো আমাদের অনেক কথা। এরপর ভাবে আমরা প্রতিদিন রাত 7টা থেকে কথা বলা শুরু করতাম, 9টা বা 9:30 পর্যন্ত। তারপর আবার সকালে 1 ঘন্টা কথা বলতাম। এটা যেন আমাদের প্রতিদিনকার রুটিন হয়ে গেল। অবশ্যই কথাগুলো বলতাম উভয় বন্ধু হিসেবে, এবং হালকা রোমান্টিক হতো বেয়াই হিসেবে। ভালোই চলতেছিল দিনগুলি। হঠাৎ করে একদিন আমার মা সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। তারপর সাথে সাথে তাকে হসপিটালে নেই। সেই দিন সারা রাত হসপিটালে ছিলাম। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমার মা সুস্থ হয়। কিন্তু ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো তো আছেই। মা যখন আমাকে বলে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে, তখন আমার এতটা কান্না পায়। তারপর আবার রাগও করি আর বলি, তুমি এরকম কথা বলো কেন? বাংলাদেশে অধিকাংশ লোকই এখন ডায়াবেটিস, হাই প্রেশারের মতো প্রবলেমে ভুগতেছে। এটা কন্ট্রোল করতে পারলেই হলো। বেশি চিন্তা করবা না, আর প্রতিদিন ব্যায়াম করবা, তাহলে ঠিক হবে। মা তখন একটু হাসি দিয়ে বলল। আচ্ছা ঠিক আছে। মায়ের হাসি মুখখানা দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। সন্ধ্যা রাতে বিছানায় শুয়ে ফেসবুকে ঢোকার সাথে সাথেই টুনটুন করে বেজে উঠল। দেখি নীলা এসএমএস করেছে, হাই। তারপর আবার একটি দিয়েছে। আপনি ফেসবুকে আসেন না কেন? কিন্তু এসএমএস গুলো ছিল 2 দিন আগের রাত্রে। তারপর নীলা ফেসবুকে আসেনি, তাই আমি তাড়াতাড়ি লিখলাম যে মা অসুস্থ ছিল, তাই আমি 2 দিন ফেসবুকে আসতে পারিনি। সরি ফর দিস, প্লিজ পার্ডন মি। তোমাকে অন্তত জানানো দরকার ছিল। এসএমএসটি পাঠানোর 1 দিন পর দেখি নীলা ফেসবুকে এসেছে এবং আমাকে এসএমএসও করেছে। ইটস ওকে। আচ্ছা আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। আপনি আর আমাকে এসএমএস করবেন না, আর আপনি এসএমএস করলেও আমার কোনো অ্যান্সার পাবেন না। কিন্তু কেন? আমি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে প্লিজ মাফ করে দেন। আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারবো না। না, আপনি আমাকে কোনো কষ্ট দেননি, কিন্তু আমার এই সিদ্ধান্ত আমার এবং আপনার উভয়ের জন্যই ভালো। প্লিজ আর কিছু জানতে চাবেন না। ভালো থাকবেন, বাই। সত্যি বলতে কি জানেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি সেদিন রাগ করলেন, তাই আমি আপনার সাথে বন্ধু হয়ে থাকতে চাইলাম। কেননা আপনার সাথে কথা বলতে পারবো বলে, কিন্তু বন্ধু হয়েও রইলেন না। ঠিক আছে, ভালো থাকবেন। লোকে একটা কথা বলে, মদ খা, গাঁজা খা, তবু প্রেম করিস না। কথাটি আমার জন্য উপদেশমূলক ছিল, কিন্তু আমি তা পালন করতে পারিনি। এখন থেকে তাই করব, মদ খাবো, গাঁজা খাবো, তাও কোনো প্রেম করব না, এমনকি বিয়েও করব না। আশা করি ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি আর কোনোদিন আপনাকে এসএমএস করব না। এসএমএসটি পাঠিয়ে ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এমনকি ফেসবুক, ইন্টারনেটের মতো সফটওয়্যার ছিল সব ডিলিট করে দিলাম। একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভালোই ঘুম হয়েছিল। 11টা পর্যন্ত ঘুমেছিলাম। মা অনেকবার ডাকতে এসেছিল। আমি ঘুম থেকে ওঠার পর মা এক প্রকার দৌড়ে চলে আসলো। কি হয়েছে বাপ তোর? না, কিছুই হয়নি। তাহলে এতক্ষণ ঘুমিয়েছিলি? আগে তো কখনো এত ঘুম আসনি। এমনি রাত জেগে পড়েছি, তাই উঠতে দেরি হয়েছে। তারপর মা আর কিছু বলল না। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। ওদের সাথে আড্ডা দিতে গিয়েছি বলে ওরা অনেকটাই অবাক, কেননা ওদের সাথে অনেকদিন ধরে আড্ডা দেই না। ওদের মাঝে যাওয়ার পর দেখলাম এক বন্ধু সিগারেট খাচ্ছে। আমি বললাম, সিগারেটটা দে তো। সবাই অবাক। সিগারেট হাতে নিয়ে একটা টান দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই কি, সবাই দেখে আমার দিকে অনেক আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। জাতিসংঘ যদি ওদের দেখতে পারতো
তাহলে পৃথিবীতে প্রথম আশ্চর্যজনক জিনিস হিসেবে আমি উপাধি পেতাম। যাই হোক, সিগারেটটা প্রথম টান দেওয়ার সাথে সাথে কাশতে কাশতে বুকের ব্যথা শুরু হলো। মনের ব্যথা দূর করতে গিয়ে আমি তো বুকের ব্যথা বাড়িয়ে ফেললাম। ওরা সবাই জানতে চাইলো আমার কি হয়েছে। সব কথা খুলে বললাম। আর কি ওদেরকে বললাম, দোস্ত, সিগারেটে আমার দুঃখ যাবে না, মদের ব্যবস্থা কর। ওরা অনেকেই অনেক উপদেশ দিতে চাইলো, কিন্তু আমার এক কথা মদ খাবো। অবশেষে ওরা রাজি হলো, কিন্তু সন্ধ্যায়। তাই সারা দিন ওদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় মিন্টুর চায়ের দোকানে গেলাম। ওখানে গোপনে মদ বিক্রি করে, তাই ওখান থেকে আমার এক বন্ধু গোপনে মদ কিনে নিয়ে আসলো। আরেক বন্ধু কয়েকটা স্পিড নিয়ে আসলো। সবই হলো, এখন খাবো কোথায় সেটা চিন্তা করতে থাকলাম। তখন এক বন্ধু বলল, আমার বাসা আজকে খালি আছে, কিন্তু শুধুমাত্র আমার দাদু আছে। এইটা শুনে আমরা সবাই একসাথে বললাম, তোর দাদু তো কানেই শুনে না। সবাই হাসতে হাসতে ওদের বাসার দিকে রওনা হলাম। সবাই ফ্লোরে গোল হয়ে বসে আছি, মাঝখানে মদের বোতল আর স্পিড। আমি বললাম, স্পিড আনছিস কেন? এক বন্ধু বলল, তুই তো নতুন, সরাসরি মদ খেতে পারবি না, তাই স্পিডের সাথে মিশিয়ে খেতে হবে। আমি এমনি খেতে পারবো। তাই মদের বোতল থেকে কিছু অংশ কাপে ঢেলে মুখের কাছে নিতেই কেমন যেন গন্ধ আসলো। আমি ভাবতে লাগলাম, মানুষ কেন এগুলো খায়? পরক্ষণেই মনে হলো আমার দুঃখ দূর করতে হবে, তাই দেরি না করে পুরোটাই মুখে দিয়ে গিলে ফেললাম। এ কি, আমার গলার ভিতর দিয়ে যেন আগুন যাচ্ছে। আমি কিছুক্ষণ নিথর হয়ে রইলাম, তারপর সাহস করে বললাম, দে, আবার খাবো। ওরা কাপে কিছুটা মদ ঢেলে সাথে স্পিডও দিল। কাপটা হাতে নিলাম, দেখি হাত কাঁপতেছে। তারপরে মুখে নিয়ে খেয়ে ফেললাম। এক বন্ধু বলল, এই রে, কাম সারছে, টক আনা হয়নি। রাফি যদি মাতলামি করে তাহলে টক খাওয়াতে হবে। আরেক বন্ধু বলল, তাহলে বসে আছিস কেন? যা নিয়ে আয়। আরে আমার কাছে টাকা নাই তো, সবার টাকা দিয়েই তো মদ আর স্পিড কেনা হলো। রাফি, তোর কাছে টাকা আছে? আমি পকেটে হাত দিয়ে টাকা বের করে দিলাম। আরে কি করছিস? এটা তো মোবাইল দিনি। ও দাঁড়া, আবার আরেক পকেটে হাত দিয়ে বললাম, এখন নেই। তারপরও চলে গেল। আমার আরেক বন্ধু বলল, এই, তোর মোবাইলে তোর আব্বু 35 বার কল দিয়েছে, তোর আম্মু 40 বার কল দিয়েছে, বড় ভাই দিয়ে সেভ করা নাম্বারটি 7 বার কল দিয়েছে, আর ধর এখন আন্নার নাম্বার দিয়ে কে যেন কল করছে। ও আচ্ছা, দে। রিসিভ করতে গিয়ে কেটে দিয়েছি। তারপর আবার কল করলো। এবার রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে বলা শুরু করলো, হ্যালো, আমি নীলা। আপনি এখন কোথায় আছেন? এখনো বাসায় যাননি কেন? আমিও নেই নাই। হ্যালো হ্যালো আপনি কি মদ খাচ্ছেন? হ্যালো হ্যালো। ও একটু কাজে ব্যস্ত, আপনি পরে ফোন দেন। কিন্তু তোরা সবাই নাচছিস কেন? হা হা, দৌড়াচ্ছিস কেন? ধর, এই নে, এটা টক, খা, ভালো লাগবে। তোরা খা। না, তোর খাওয়া প্রয়োজন। এটা কি দিলি রে, এত মিষ্টি কেন? দোস্ত, 10টা বাজে চলে যেতে হবে। তোর মাতলামি ঠিক হয়েছে? কই মাতলামি করলাম, এখন যাই রে। একা যেতে পারবি তো? পারবো বলেই চলে আসলাম। বাসায় আসার পর দেখলাম দরজা খোলা, মা আব্বা উভয় বসে আছে। আমি কাউকে কিছু না বলে আমার রুমে ঢুকে শুয়ে পড়লাম। তবে অনেক আশ্চর্য হলাম, কেউ কিছু বলল না। অনেক ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আরো আশ্চর্য হলাম, আব্বা বাসায় আছে। কেননা আমি সহজে আব্বাকে সকালে বাসায় দেখি না। মা এসে বলে গেল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে। আমি কিছু বললাম না। ফ্রেশ হয়ে এসে খাবার খাওয়ার পর মা বলল, তাড়াতাড়ি রেডি হ। রেডি হব কেন? কোথায় যাবে? এত কথা বলিস কেন? রেডি হতে বলেছি, রেডি হ। আমরা যেখানে যাব সেখানে যাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেখানে যাবে আমিও যাব, তবু রাগ করো না। আমি, আব্বু এবং মা যাচ্ছি। কোথায় যাচ্ছি তা জানি না। রাস্তাটি কেমন পরিচিত লাগছে। ও হ্যাঁ, এটা তো নীলার গ্রামের রাস্তা। আচ্ছা, ওখানে যাচ্ছি না তো? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। কি জানি, কিচ্ছু বুঝতেছি না, সব গরমিল লাগছে। আচ্ছা, আমি যে নীলাকে ভালোবাসি সেটা কি মা আব্বু জেনে গেছে? আর জানলো কিভাবে? ধরলাম তারা যেভাবেই হোক জেনেছে, কিন্তু সেখানে যাচ্ছে কেন? কোনো অঘটন ঘটনা ঘটেনি তো? না, তা হবে কেন? আমি তো নীলাকে কষ্ট দেইনি, বরং নীলাই আমাকে কষ্ট দিয়েছে। দেখ, কি সব আবল তাবল কথা চিন্তা করতেছি। হয়তো অন্য কোনো জায়গায় বা অন্য কোনো কাজে আমাকে তারা নিয়ে যাচ্ছে। যেটাই হোক, এসব চিন্তা বাদ দেই, তা না হলে আবার মাথা ব্যথা শুরু হবে। অবশেষে আমরা নীলার বাড়ির সামনেই নামলাম। আমি অনেকটা অবাক এবং কিছু রাগী হয়ে মাকে প্রশ্ন করলাম, আচ্ছা মা, তোমরা কোথায় যাচ্ছ? কি করছো আমাকে একটু বলবে? শুনতে চাস? তাহলে শোন, তোর বিয়ে ঠিক করতে এসেছি। কি? আমার বিয়ে ঠিক করতে এসেছো আর আমি জানি না? আমি বিয়ে করব না। তুই আমার সাথে রাগ দেখাস? তোর বিয়ে ঠিক করতে এসেছিলাম, কিন্তু না, আজকেই বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাব। মা, তুমি কি পাগল হয়েছো? কি বলছো এসব? আমি তোমার একমাত্র ছেলে, আমাকে এরকম জঘন্যভাবে বিয়ে করাবে? চুপ, আর একটা কথা বলবি না। আব্বু আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল,
তোর মা যা বলছে তাই শোন। তা না হলে যত রাগ দেখাবি ততই প্রবলেমে পড়বি। তুই তো জানিসই তোর মায়ের রাগের সময় চুপ করে থাকাই ভালো। তাই আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। মা আব্বু নীলার বাড়িতে প্রবেশ করলো, আমিও পিছন পিছন চললাম। এ কি, সজীব ভাই, ভাবি, বড় ভাই সবাই এখানে উপস্থিত। খাবারের পর্ব শেষ করে বিয়ের বিষয় নিয়ে সবাই আলোচনায় বসলো, তাই আমি বারান্দায় চলে আসলাম। বারান্দা থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করলাম। বেআই সাহেব, আমরা আজকে এসেছিলাম বিয়ের দিন তারিখ ঠিক করতে, তাই না? তাই তো বলছিলেন। কিন্তু আমরা চাচ্ছি বিয়ে আজই হবে, এবং এই সিদ্ধান্তটি এখানে আসা মাত্রই নিলাম। কিন্তু বিয়ের কোনো কিছুই তো কেনা হয়নি, তাই বলছিলাম কি 2-1 দিন পরে হলেই ভালো হয়। আরে অসুবিধা নেই, আমি আমাদের দোকানের কর্মচারী সোলাইমানকে নিয়ে ও ছেলের বিয়ের সকল জিনিসপত্র নিয়ে আসতে বলেছে। ওরা তো বাড়ি চিনবে না, তাই ওরা আপনাদের বাজারে এসে থাকবে। সজীব আবার ওদের চিনে, ও বাজার থেকে ওদেরকে নিয়ে আসবে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। ছোট মেয়ের বিয়ে, আয়োজনের একটা ব্যাপার আছে না? শুনুন, প্রায় 2 মাস আগে আপনার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, সেখানে অনেক খরচ করেছেন। তাই আমি চাচ্ছি এই বিয়েতে আপনার কোনো খরচ করার দরকার নেই, আপনি শুধু আপনার মেয়েটিকে দেবেন। আর তাছাড়া আমি বিয়ের সকল জিনিসপত্র নিয়ে সোলেমানকে আসতে বলেছি। প্লিজ আপনি এসব বিষয় একটু ভেবে দেখেন। আচ্ছা, আপনি যেহেতু বলছেন তাহলে আমার কোনো আপত্তি নেই। এ কথা শুনে মা আব্বু আরো অনেকেই একসাথে আলহামদুলিল্লাহ বলল। মা সজীব ভাইকে বাজারে পাঠিয়ে দিল। আমি আর কি এখানে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখি বড় ভাই মুচকি মুচকি হাসি দিয়ে আমার কাছে আসলো। আমাকে দেখে বলল, কি ভাই, খুশি হওনি? খুশি হয়েছি, তবে আমি চাচ্ছিলাম বিয়েটা অনার্স পাস করেই করব, কিন্তু তার হলো না। তাছাড়া আরো একটা ইচ্ছা ছিল, প্রেম করে বিয়ে করার। সবার সব ইচ্ছা পূরণ করা যায় না, তাছাড়া স্যাক্রিফাইস বলে একটা কথা আছে। আর তুমি জানো না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই নীলাকে তুমি পাচ্ছ বিনিময়ে বিয়ের আগে প্রেমটা ছেড়ে দিতে হচ্ছে। তাছাড়া তোমাদের উভয়কেই পড়ালেখা করতে দেওয়া হবে। তারপরেও যদি বিয়েটা 1 মাস পিছিয়ে দিতে পারতেন তাহলে ওর সাথে বিয়ের আগে প্রেম করতে পারতাম। প্লিজ আপনি একটু দেখেন না। আচ্ছা, তুমি কি চাও নীলাকে তুমি হারিয়ে ফেলো? কি বলছেন এসব? আমি নীলাকে হারাতে চাবো কেন? আমি তো ওকে বিয়ে করতেই চাই, কিন্তু বিয়ের আগে একটু প্রেম করতে চেয়েছি। কেননা বন্ধুরা বলেছে লুকিয়ে লুকিয়ে প্রেমে নাকি অনেক মজা, তাই আর কি। আরে বিয়ের পরের প্রেম ওইটা আরো বেশি মজা। তোমার যে বন্ধুরা এসব কথা বলে তারা কি বিয়ে করছে? তারা বিয়ের পরে প্রেম বুঝবে কেমনই। আর তারপরেও যদি তুমি চাও তাহলে আমি খালাম্মাকে বলে দেখি। তবে মনে রেখো, বিয়ে ভেঙে গেলে আমার কিছু করার থাকবে না, কেননা খালাম্মা বেশি রেগে গেলে বিয়েটাও ক্যান্সেল করে দিতে পারে। পরে দেখা যাবে আমও হারালে ছালাও হারালে। না থাক, বিয়ের পরেই প্রেম করব, তাও নীলাকে হারানো যাবে না। আচ্ছা বড় ভাই, আপনারা কিভাবে কি করলেন যে মা সহজে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করাতে রাজি হয়েছে? ও তাহলে শোনো, ওই রহস্যময়ী কাহিনী। তুমি নীলার সাথে ফেসবুকে লাস্ট SMS করেছিলে তুমি জীবনে প্রেমও করবে না, বিয়েও করবে না, সিগারেট খাবে, মদ খাবে, তাও প্রেম করবে না, কারণ তুমি নীলাকে ভালোবাসতে। সেটা নীলা বুঝেও না বুঝার বান করে তোমার সাথে কথা বলা বন্ধ করতে চেয়েছিল, তাই না? আপনি জানলেন কেমনে? প্রেমের কথা গোপন রাখা যায় না। যাই হোক, ওই দিন আমি তোমার খালার বাড়ি আসছিলাম। আমি তোমার খালাতো বোন সজীব, তোমার ভাবি সবাই মিলে মুড়ি বানিয়ে খাচ্ছিলাম। তখন নীলা তোমার ভাবিকে ফোন দিয়া কান্না কান্না কণ্ঠে সব কথা বলল। জানো, তখন আমি নিজেই খুব চিন্তায় পড়ে গেছিলাম। তখন আমি তোমার মোবাইল ফোন দিলাম, কিন্তু তুমি রিসিভ করলে না। তখন আমি খালাম্মাকে ফোন দিলাম, শুনলাম তুমি সকাল বের হইছ, অথচ দুপুরেও বাড়ি ফিরো নাই। তাই আর দেরি না করে আমি সজীব আর তোমার ভাবি তোমাদের বাড়িতে গেলাম। নীলাকেও কলেজ থেকে নিয়ে আসলাম, তোমার মাকে সব কথা বললাম। যখন বিকেল গড়িয়ে রাত হলো, তাও তোমার আসার নাম খবর নেই। ফোন করেও তোমাকে পাচ্ছিলাম না। তখন তোমার মা কান্না করা শুরু করলো। এর মধ্যে দেখি খবর পেয়ে খালু চলে এসেছে। সবাই ফোন দিচ্ছে, কিন্তু কারো ফোনই তুমি ধরছো না। তখন নীলা ফোন দিল, তাও রিসিভ করলে না, বরং কেটে গেল। দ্বিতীয়বার যখন নীলা ফোন দিল, তখন তুমি রিসিভ করার সাথে সাথে খালু লাউড স্পিকার দিতে বলল। আর তখন তুমি মদ খেয়ে মাতলামি করে কথা বললে এবং ফোনটাও কেটে দিলে। জানো, সবাই তখন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তখন খালাম্মা নীলাকে বলল, আচ্ছা মা, তুমি কি রাফিকে বিয়ে করবে? নীলা মাথা নিচু করে কি উত্তর দিয়েছিল জানো? তার মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানেও রাজি। তখনই খালাম্মা নীলা বাবা মায়ের সাথে কতবার বিয়ের কথা বলেন, তারও রাজি হয়ে যায়। আর তাই আমরা তখন নীলাদের বাড়ি চলে আসি। পরের কাহিনী তো জানোই। এই সজীব চলে এসেছে, আমি একটু দেখে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই বলেই বড় ভাই চলে গেল। আমি ভাবতে থাকলাম, তার মানে
আমার জন্য নীলার বিন্দুমাত্র ভালোবাসা জন্মায়নি, তাহলে আমি কি শুধু ওকে একতরফা ভালোবেসে গেলাম? যখন নীলার সাথে আমার বিয়ের কথা শুনলাম তখন আমি বাইরে যাই প্রকাশ করিনি। কেন ভিতরে ভিতরে অনেক খুশি ছিলাম, কিন্তু এখন কেন যে হাহাকার লাগছে। বিয়ের কাজ শেষ হয়েছে, নীলার হাত আমার হাতের উপর রয়েছে। গাড়িতে ওঠার পর আমি হাত ছেড়ে দিলাম, কিন্তু নীলা আমার হাত ছাড়েনি। আমি কিছু বললাম না, ওর দিকে তাকালামও না। আমার জন্য যার বিন্দুমাত্র ভালোবাসা নেই তার দিকে তাকিয়ে কি হবে? রাত 11টা বাজে, বড় ভাই অনেক মজার কথাই বলল, যা আগে কখনো শুনিনি। মনটা যদি ভালো থাকতো তাহলে তার কথাগুলো উপভোগ করতে পারতাম। মন ভালো নেই, তাই তার কোনো কথাই আমার কাছে উপভোগ করার মতো হয়নি। বাসর ঘরে ঢোকার পর দেখতে পেলাম নীলা খাটের মাঝে বসে আছে। হ্যাঁ, এরকমই তো থাকার কথা। আমাকে দেখা মাত্রই সালাম দিল। আমি সালামের উত্তর অস্পষ্টভাবে দিলাম। বিছানা ছেড়ে আমাকে সালাম করতে এসেছিল। আমি অনেক কষ্টে বললাম, থাক, দরকার নেই, শুয়ে পড়েন। কথাটি বলেই আমি একপাশে শুয়ে পড়লাম। ও হয়তো খুবই আশ্চর্য হয়েছে, তাই কিছুক্ষণ পর বলল, আচ্ছা, আমি সেদিনকার করা কথা বলার জন্য খুবই দুঃখিত। দেখেন, আমার কিছু করার ছিল না, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি চুপ করেন, রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়েন। কিছুক্ষণ পর মৃদু কান্নার আওয়াজ শুনতে পেলাম। এরপর অতিরিক্ত ঠান্ডা লাগলে যেরকম করে নাক টানে সেরকম ভাবে নাক টানছে আর কান্না করতেছে। এরপর একসময় আর আওয়াজ শুনছি না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা বড় ভাই অনেক কথা বলল, কিন্তু আমি তার কথায় উত্তর না দিয়ে মুচকি হাসি দিয়ে এড়িয়ে চললাম। নীলাকে দেখলাম সবার সাথে হাসি মুখে কথা বলছে। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। ফলে মা অনেক রাগারাগি করলো। আমি চুপ করে রইলাম, কেননা কথা বললেই প্রবলেম। রুমে ঢুকেই নীলাকে দেখতে পেলাম, তাই যখনই বের হতে যাব অমনি পিছন থেকে আমার শার্ট টেনে ধরে নীলা বলল, আপনি যেখানে যেতে চান যাবেন, কিন্তু তার আগে আমার কথাগুলো শুনে তারপর যাবেন। শার্টটি ছেড়ে তারপর বলেন। শার্টটি ছেড়ে তারপর বলা শুরু করলো, জানেন, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব, স্বামীকে অনেক ভালোবাসবো। তাই কোনোদিন কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া কথা বলিনি, ফোনে কথা বলিনি, ফেসবুকে ফ্রেন্ড বানাইনি। কিন্তু আপনি যখন ফেসবুকে ফ্রেন্ড হলেন, আপনার সাথে কথা বলে ভালো লাগতো, তাই কথা বলতাম। আর ভয়ও পেতাম যদি মায়ায় পড়ে যাই কিংবা ভালোবেসে ফেলি, তাই হঠাৎ করেই চলে যেতাম, যাতে আপনি আমার প্রতি বিরক্ত হন। তারপর আপনার মা যখন অসুস্থ হলো, তখন টানা 2 দিন আপনার সাথে কথা বলতে পারিনি। তখন বিশ্বাস করেন, আমার এত খারাপ লাগছিল যেন আমার মাঝে কি যেন নেই। আপনাকে অনেক মিস করতে লাগলাম, আর তখনই বুঝতে পারলাম আমি আমার অজানাই আপনাকে ভালোবেসে ফেলেছি। আর তখনই আমার মায়ের কথা, বোনের কথা মনে পড়লো। ওরা সব সময় একটা কথা বলতো, বিয়ের আগে মেয়েদের প্রেম করতে নেই, বিয়ের পর একমাত্র স্বামীর সাথেই প্রেম করতে হয়, তা না হলে মেয়েদের অনেক বদনাম হয়। তাই আপনাকে ভুলে থাকার জন্য তখন খুব কড়া কথা বলেছি, যেন আপনি আর মেসেজ না দেন। আর এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি কিছুই বলবো না। কথাগুলো বলে নীলা চোখের পানি মুছেই রুম থেকে চলে যাচ্ছিল। আমি নীলার হাতটি ধরে টান দিয়ে আমার কাছে এনে বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো, আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিয়ে বলল, ক্ষমা করতে পারি, আমাকে তুমি করে বলতে হবে। ঠিক আছে, আমি তুমি করে বলবো, কিন্তু তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। নীলা শোনো, বাসরাতটি তো আমাদের রাগ অভিমানে কেটেছে, কিছুই করতে পারিনি, তাই আজকে আমাদের বাসরাত হবে, কি বলো? যা দুষ্টু কোথাকার। সকালে শুয়ে আছি, নীলা আমাকে ডাক দিয়ে তার ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে কপালে একটি টিপ দিয়ে সাজতেছে। আমি দৃশ্যটি দেখে টেবিল থেকে ডায়েরি নিয়ে একটা কবিতা লেখা শুরু করলাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, এই কি করছো? তোমার জন্য একটা কবিতা লিখলাম। তাই নাকি? একটু শোনাও না প্লিজ। আচ্ছা তাহলে শোনো। ভ্রান্ত হয়েছে কি আমার মন, ভোরের আলোতে দেখছি যেন তমস্যার চন্দন, ঘোর কাটিলেও তোমার ললাটের ওই টিপ দেখে অমায়িকভাবে তাকিয়ে কেন আছো, ঠোঁটের কিনারায় মিষ্টি হাসি মেখে, প্রকৃতি যেন হেরিল তোমার রূপের কাছে, উদ্যম কালো কবরীর ছন্দহীন খেলায় আমি মুগ্ধ হয়ে যাই বেলায় বেলায়, শয্যা থেকে উঠি অপলক চোখে তাকিয়ে আছি, লজ্জা পেয়ে কেন রুদ্ধ করিলে তোমার আখি, সহসা মোর কাছে আসি আহনা বাহুডোরে, ভালোবেসে যাব তোমায় জনম জনম ভরে। নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাহ, তুমি তো অনেক সুন্দর কবিতা লিখতে পারো। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধু এরকম ভাবে আমাকে ভালোবেসে যাবে প্লিজ। আমি আমার জান পাখিকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আর এইভাবে শুরু হলো আমাদের ভালোবাসাময় জীবন, বাকিটুকু তো বুঝতেই পারছেন।